সবাইকে স্বাগতম স্পিড অ্যান্ড লাভের ৩ নম্বর এপিসোডে। গল্পের শুরুটা ঠিক আগের জায়গা থেকেই হয়। আমরা দেখতে পাই ফাইটের জিনকে মেরে ফেলার জন্য তার পিছু নিয়েছে। অনেকক্ষণ ধরে তারা একে অপরের গাড়ির পিছু ধাওয়া করতে থাকে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাকে বা অতীতের দৃশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় জিন এবং মুয়ের বাবা একজন রেসার ছিলেন। জিনের গাড়ির ব্যাপারে সব জ্ঞান ছিল, কারণ তার বাবা তাদের দুজনকে সবকিছু শিখিয়েছিলেন। মুকে তার বাবা ন্যাভিগেটর বানিয়েছিলেন, যে সামনে বসে বাবাকে রাস্তা বলতো। বর্তমানে জিন মুকে একটি ফোন দেয় এবং লোকেশন সেট করে রাস্তা বলতে বলে। মু জিনের ন্যাভিগেটর হিসেবে তাকে রাস্তা বলতে থাকে এবং জিন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পালাতে পালাতে জিন একটি কার রেসিংয়ের জায়গায় পৌঁছে যায়, যেখানে ৩টি গাড়ি রেস করছিল। জিনও সেই রেসে যোগ দেয় এবং অনেক কষ্টে সে জিতেও যায়। গাড়ি থেকে বেরিয়ে আসার সময় জিন মুকে বলে যেন সে নিজের মুখ বন্ধ রাখে এবং কাউকে কিছু না বলে। রেস ওনার অবাক হয়ে জিনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? তুমি তো রেসে আসতে মানা করেছিলে। জিন বলে সে ভুল করে এখানে চলে এসেছে, কিন্তু এখন যেহেতু জিতে গেছে তাই টাকাটা তার চাই। ততক্ষণে মু জিনের কাছে চলে আসে। রেস ওনার বলে, বাইরের কাউকে এখানে আনা নিষেধ, তুমি ওকে কেন নিয়ে এসেছ? জিন মুকে জড়িয়ে ধরে বলে, এ বাইরের কেউ নয়, এ আমার গার্লফ্রেন্ড। এটা শুনে মু মনে মনে বেশ খুশি হয়। জিন একটা গল্প বানিয়ে বলে, আমি রাতে বাড়ি ফিরি না বলে ও আমাকে সব সময় সন্দেহ করে, তাই আজ সাথে করে নিয়ে এসেছি যাতে ও দেখতে পায় আমি রাতে কি করি আর আমাদের ব্রেকআপ না হয়। রেস ওনার বলে, তুমিও গার্লফ্রেন্ড বানিয়েছ? অবিশ্বাস্য। ঠিক আছে, এই নাও টাকা আর এখান থেকে বাড়ি গিয়ে যা করার করো। মু দেখতে খুব সুন্দর হওয়ায় সেখানে উপস্থিত মেয়েরা তার প্রশংসা করছিল। তখনই অন্য এক রেসার এসে জিজ্ঞেস করে, এই মেয়েটির দাম কত? একে আমি কিনতে চাই আমার ন্যাভিগেটর বানানোর জন্য। জিন রেগে গিয়ে বলে, এই বিক্রির জন্য নয়। এদিকে মুয়ের খুব ঠান্ডা লাগছিল। জিন তাকে বলে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। তারা একে অপরকে জড়িয়ে ধরে। সবাই তাদের দেখে বেশ খুশি হয়। এরপর জিন মুকে নিয়ে তার গাড়িতে রওনা দেয়। পথে কেউ একজন তাদের গাড়ি থামায়। জিন তাকে জেতা টাকাগুলো দেখায় এবং বলে যে সে এসবের জন্যই রেস করে। কিন্তু মু চিন্তিত হয়ে বলে, পেছনে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ ধরলে কি হবে? জিন বলে, এই শহরে রোজ এমন শয়ে শয়ে অ্যাক্সিডেন্ট হয়, আর রাস্তায় কোনো ক্যামেরাও নেই। মু বলে, টাকার জন্য তুমি কেন জীবন ঝুঁকিতে ফেলছ? কাল যদি তোমার কিছু হয়ে যায়, তোমার একটা সাধারণ চাকরি করা উচিত। কি ভাবো তুমি? মু বলে, সাধারণ জীবন কাটাও, সকালে ওঠো, স্নান করো, খাওয়া দাওয়া করে কাজে যাও, তোমার ঝগড়া বিবাদ করা ঠিক নয়। এই কথা শুনে জিন রেগে যায়। জিন বলে, তোমার বাবা যখন আমাকে এখানে এনেছিলেন তখন আমাদের থাকার ঘর ছিল না, খাওয়ার খাবার ছিল না। আমরা একটা অন্ধকার বেসমেন্টে থাকতাম। সেখানে দিন না রাত কিছুই বোঝা যেত না। আলো ছিল না, জল থই থই করত আর ইঁদুর ঘুরে বেড়াত। আমি এমন জীবন কাটিয়েছি। জিন আরও বলে, আমাকে সেই জায়গা থেকেও বের করে দেওয়া হয়েছিল। আমি রাস্তায় ঘুমিয়েছি। তুমি কি কখনো রাস্তায় ঘুমিয়েছ? না তো, তাই তুমি টাকার মর্ম বুঝবে না। পরে বাবা শেফের চাকরি পান এবং সেখানে এক মহিলার সাথে তার বিবাহ হয় আর জিংজিংয়ের জন্ম হয়। বাবা দোকান দিলেও তাতে আমাদের স্কুল ফি দেওয়ার টাকা হতো না। আমি টাকার অভাবে স্কুল ছেড়ে দিয়েছি, আর তুমি বলছো টাকা গুরুত্বপূর্ণ নয়? জিংজিংয়ের হার্টে সমস্যা আছে, তার অপারেশনের জন্য অনেক টাকার দরকার, যা আমাদের কাছে নেই। জিনের এই দুঃখের কথা শুনে মু কাঁদতে শুরু করে। জিন বলে, তোমার বাবা আমাকে চরম দারিদ্র্যের মধ্যেও বড় করেছেন, কখনো ছেড়ে যাননি, তাই আমি তাকে কিভাবে ছেড়ে দেব? মু জিজ্ঞেস করে, আমার মা কি এসব কথা জানেন? জিন বলে, জানিয়ে কি লাভ, তাদের তো ডিভোর্স হয়ে গেছে, এখন তার আলাদা জীবন। জিন বলে, টাকা কামানোর এটাই আমার একমাত্র উপায়, আর আমি মরে গেলে কার কি আসে যায়? মু বলে, আমার আসে যায়, আমি তোমার খেয়াল রাখব, আমি আছি তো। মু জিনকে তার মায়ের সাথে দেখা করতে আসতে বলে। মু বলে, আমরা একটা সুন্দর জীবন কাটাতে পারতাম, আমি জানি তুমি আমার মাকে ঘৃণা করো। তখনই বাড়ি থেকে কল আসে, মা ডাকছেন। মু জিনকে বলে, আগে কথা দাও তুমি চাকরি করবে, তবেই আমি বাড়ি যাব। জিন মজা করে বলে, ঠিক আছে, তবে যেও না। মু বলে, আমাদের নিজেদের বাড়ি ফেরা উচিত, সেই পুরনো বাড়ি যেটা চীনে ছিল। জিন বলে, তুমি তো কানাডা চলে যাচ্ছ। মু জানায় সে কোথাও যাচ্ছে না, সে জিনের সাথে সেই পুরনো বাড়িতেই থাকবে, চাকরি করবে এবং জিনের পড়াশোনার খরচ চালাবে। সে জিনের হাত ধরে বলে, দয়া করে আমাকে বিশ্বাস করো ভাইয়া। এদিকে ফাইট না করতে পারায় নানার বাবা তার ফাইটারকে মারধর করছেন। পরদিন জানা যায় মুয়ের মা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে থাইল্যান্ডে এসেছেন মুকে নিতে। জিন মুকে মায়ের কাছে ছেড়ে দিয়ে আসে, কিন্তু নিজে দেখা না করেই চলে যায়। মায়ের বয়ফ্রেন্ড জানান বিয়ের পর তারা স্থায়ীভাবে কানাডায় চলে যাবেন। মু মানা করে দেয় এবং জানায় সে চীনে তার পুরনো বাড়িতে থাকতে চায়।
মা সেই বাড়িটি বিক্রি করে দিতে চাইছেন। মু প্রতিবাদ করে বলে, ভবিষ্যতে যদি এই বয়ফ্রেন্ড আপনাকে ধোঁকা দেয় তখন আপনি কোথায় থাকবেন? এই কথা শুনে বয়ফ্রেন্ড অস্বস্তিতে পড়ে চলে যায়। মু অনেক অনুরোধ করে যেন বাড়িটা বিক্রি না করা হয়। মা জেদ ধরেন যে মুকে কানাডায় যেতেই হবে। তখনই মা জিনকে দেখতে পান এবং খুব রেগে যান। তিনি বলেন, আমি ওর বাবাকে বলেছিলাম যেন তোমার সাথে দেখা করতে না দেয়। মা বলেন, তোমরা বড় হচ্ছ, তোমাদের ছেলেদের থেকে দূরে থাকা উচিত, বিশেষ করে জিনের থেকে। তোমরা সৎ ভাই বোন হলেও আমি জানি তোমরা কি অনুভব করো। মা জিনকে বেকার বলে অপমান করেন। মু প্রতিবাদ করে বলে, ও আমার ভাই, ওর নামে এমন বলো না। মা বলেন, ও ছোটবেলা থেকেই অদ্ভুত ছিল, আমি ওর জন্য খুব বিরক্ত ছিলাম। এরপর জানা যায় জিন থাইল্যান্ড থেকে মুকে অনেক ফোন করত, কিন্তু মা কখনো কথা বলতে দিতেন না। জিন তার গ্যারাজে আসে এবং সেখানে আবার সেই ফাইটার লড়াই করতে আসে। জিন বলে, আজ তার মুড ভালো নেই, তাই যেন কাল আসে। এদিকে মু বাড়িতে মায়ের ড্রয়ারে অনেকগুলো চিঠি দেখতে পায়। এই চিঠিগুলো মু চীন থেকে জিনের উদ্দেশ্যে লিখত। চিঠির পেছনে জিন মুয়ের ছবি এঁকেছিল। প্রতিটি চিঠিতে মুয়ের বয়স বাড়ার সাথে সাথে সে কেমন দেখতে হতে পারে জিন তা কল্পনা করে এঁকেছিল। এইসব দেখে মু খুব কান্নাকাটি করতে থাকে। সে বুঝতে পারে জিন তাকে সবসময় মনে রাখত, কিন্তু তার মাই তাদের মধ্যে দূরত্ব তৈরি করে রেখেছিলেন। মু জিনের আঁকা ছবিতে চুমু খায়। এখানেই তৃতীয় এপিসোড শেষ হয়। পরবর্তী এপিসোডে হয়তো তারা চীনে ফিরে যাবে এবং তাদের জীবনে নতুন কি ঘটে তা দেখা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং পরের এপিসোড দেখতে সাবস্ক্রাইব করে দাও।